করতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। প্রতি শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের ৪৬তম পর্ব। কণ্ঠ দিয়েছেন আনোয়ারুল আলম সজল, অধরা হাসান, শাওন মজুমদার, তাহমিনা মতিন ঝুমুর, মিরু, লিমা, শামীম আল মাহমুদ, নাফিজ রেদওয়ান শান্ত, জাহান অরণ্য। সঙ্গীত আয়োজন নোবেল মজুমদার, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের ৪৬তম পর্ব। দ্বিতীয় অভিনয় হয়ে যাওয়ার পরে ৩ দিন রিহার্সালে যায়নি দীপা। ৩ দিন আগে এক দুপুরে রাধার দাদা আর মা তার কাছে এসেছিলেন। তখন সবে স্নান সেরে চুল আঁচড়াচ্ছিল সে। আগের রাতেই দ্বিতীয় অভিনয় হয়েছে ঢাকুরিয়ায়। সেখান থেকে বাড়িতে ফিরতে মোটেই রাত হয়নি, কিন্তু একটা কাণ্ড হয়েছে শোয়ের পরে। কার্টেন কলের পরে সে যখন গ্রিন রুমে যাচ্ছিল পোশাক বদলাতে, তখন একটি ছেলে এসে বলল, আপনাকে একজন ডাকছে, বাহিরে দাঁড়িয়ে আছেন। কে? নাম জিজ্ঞাসা করিনি। সুদীপ পাশ দিয়ে যাচ্ছিল, শুনতে পেয়ে বলল, নাম জিজ্ঞাসা না করে ডাকতে এসেছ কেন? তোমাদেরকে তো বলাই হয়েছে উটকো লোক যেন শোর পর ভিড় না করে। চলো, আমি দেখছি। সুদীপ ছেলেটিকে নিয়ে এগিয়ে যেতেই স্বস্তি পেয়েছিল দীপা। তখন এত ক্লান্ত হয়ে পড়েছিল যে কথা বলার ইচ্ছেও ছিল না। গ্রিন রুমের মুখে সমিতের সঙ্গে দেখা। আজ 3টি জায়গায় একটু ঝুলেছে, কাল রিহার্সালে এলে বলবো। খুব খারাপ হয়েছে? খারাপ বলিনি, প্রথম রাতে যে হাইটে উঠেছিল তা থেকে একটু নেমেছে। অবশ্য এটাই নিয়ম, সেকেন্ড শোয়ে সবসময় এরকমই হয়, যদিও হবার কোনো কারণ নেই। যাও, চেঞ্জ করে নাও, বেশি রাত করো না। সুমিত কথাগুলো যখন বলছিল তখনই সুদীপ ফিরে এলো। যে ভদ্রলোক দেখা করতে চান তিনি বিখ্যাত চিত্র পরিচালক সুবিনয় সেনের সহকারী। ওরা আগামী ছবির নায়িকা খুঁজছেন। আপনার অভিনয় দেখে খুব ভালো লেগেছে, তাই কথা বলতে চান। সুমিত বলল, সুবিনয় সেন? না, ওনার সহকারী। তোমার কি দেখা করার আগ্রহ আছে? দীপা মাথা নাড়ল। সুমিত আর দাঁড়ালো না। সুদীপ বলল, তাহলে কি বলবো? আপনার অসুবিধা আছে এরকম কিছু? না, বলুন, ইচ্ছে নেই। দীপা গ্রিন রুমে ঢুকে গিয়েছিল। সকাল থেকেই এই ব্যাপারটা মাথায় পাক খাচ্ছিল। দলের অনেকেই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে। সুবিনয় সেন খুব নামকরা চিত্র পরিচালক, তার সব ছবি দর্শকদের ভালো লাগে। এরকম একজনের কাছ থেকে অফার পেয়েও কথা বলতে না যাওয়া মানে বিরাট সংযমের পরিচয়। পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে অনেকেই নাটক করতে এত ভালোবাসেন যে সিনেমার যান্ত্রিকতায় পা বাড়ান না। এসবই তার ক্ষেত্রে প্রশংসা হয়ে আসছিল, কিন্তু তখন তার মন ছিল না এতে। আজ সকালে মনে হলো ওরা ওকে অযথা বড় করেছে। নাটক করার আগ্রহ তার কখনো ছিল না। 2টো শো কোনো মতে করে ফেলেছে। এর মধ্যে একদিন কৌতূহলী হয়ে লাইব্রেরি থেকে অভিনয়ের ওপর লেখা একটা বই নিয়েছিল সে। খানিকটা পড়ে মনে হয়েছিল সে কিছুই না জেনেই স্টেজে নেমেছিল, যেন আন্দাজে মশলা দিয়ে হঠাৎ রান্না করতে গিয়ে মোটামুটি সুস্বাদু করে ফেলার মতো ব্যাপারটা সুদীপকে বলেছিল। সে লক্ষ্য করেছিল সুদীপের সঙ্গে সহজ গলায় কথা বলা যায়, হোঁচট খেতে হয় না, কিন্তু সুমিতের কথাবার্তায় কেমন যেন খোঁচা থাকে, মন খুলে কথা বলতে অসুবিধে হয়। সুদীপ বলেছিল, অভিনয় রীতি, প্রযোজনা, সেট, আলো নিয়ে অনেক বই বেরিয়েছে আজকাল। বিখ্যাত সব পরিচালকের অভিজ্ঞতা সেসব বইয়ের মাধ্যমেই আমরা পাচ্ছি আসলে। ঠিক কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে
কোনটা বেশি কাজে লাগে, বইয়ের শিক্ষা না জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা? আমার তো মনে হয় দ্বিতীয়টাই জরুরি বেশি। এই সময় সুমিত ঘরে ঢুকেই বলেছিল, দুটোই। অতএব তর্ক উঠল। সুদীপ বলেছিল, গিরিশ ঘোষ কোনো বই পড়ে অভিনয় করেছিলেন? দানিবাবু, এদের অভিনয় দেখতে কিন্তু হাজার হাজার মানুষ ছুটে যেত। তুমি আমি যাইনি, কারণ যাওয়ার সুযোগ নেই। কিন্তু গিরিশ ঘোষের নাটক পড়ো। আজ যদি অভিনয় করতে হয় ওই নাটকগুলো, তাহলে অনেক ঝাড়াই বাছাই করতে হবে। যেটি নির্বাচিত হবে তার উপর অনেক কলম চালাতে হবে, কারণ পাতায় পাতায় আবেগের বন্যা বইছে, যুক্তি চাপা পড়ে গিয়েছে। তার অভিনয় দেখার সুযোগ পাইনি, কিন্তু লেখা পড়ে মনে হয় অভিনয়ের সময় আবেগ খুব বড় জায়গা নিত। আর কে না জানে, একজন অভিনেতাকে আজকাল শুধু আবেগ সর্বস্ব বলে ভাবতে পারি না। তাকে সংযত এবং বিশ্লেষণধর্মী হতে হবে। এর জন্য শিক্ষা দরকার। প্রকৃত অভিনেতাকে অনুশীলন করতে হবে নিয়মিত, পড়াশোনা করে নিজেকে শিক্ষিত করতে হবে, আর সেই সঙ্গে আশেপাশের মানুষ এবং তাদের আচরণকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। যে অভ্যেস একজন স্কুল শিক্ষকের মধ্যে দেখা যায়, তা চায়ের দোকানের বয়ের থাকতে পারে না। আবার এক চায়ের দোকানের বয়ের চরিত্র অভিনয় করতে গিয়ে যদি তুমি সেরকম একটি বাস্তব চরিত্রকে নকল করো, তাহলে হাস্যকর হয়ে যেতে পারে, যদি না শিক্ষালব্ধ ভাবনা প্রয়োগ করে তার কোনটা নেবে কোনটা বাদ দেবে স্থির করতে না পারো। সুমিত কথা শুরু করলেই সব তর্ক একসময় থেমে যায়। সেদিনও গিয়েছিল, কিন্তু দীপার ধারণা বদ্ধমূল হলো সে অশিক্ষিত অভিনয় করছে। মায়ার সঙ্গে এই নিয়ে কথা বলেছিল একদিন। মায়া বলেছিল, দূর, অত সময় কোথায়? কলেজের পড়া, রিহার্সেল, ইউনিয়ন করার পর আলাদা করে নাটকের ওপর পড়াশোনা করার। সমিত যা দেখিয়ে দেয় তাই করি। ও আমার থেকে অনেক ভালো বোঝে। হ্যাঁ, সুমিত বোঝে। নাটক নিয়ে দিনরাত পড়ে আছে সে, কিন্তু একেবারে অন্ধের মতো অনুকরণ করার কোনো যুক্তি খুঁজে পায় না দীপা। তাই মনে হচ্ছে এইভাবে অভিনয় করাটা ঠিক হচ্ছে না। দ্বিতীয় শোয়ের পরে এইটে বেশি করে মনে হচ্ছে। আর কাল রাত্রে সুবিনয় সেনের সহকারী যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, সেটা ভাবতেই একটা অস্বস্তি প্রবল হচ্ছিল। সিনেমায় অভিনয় করতে যাওয়া মানে অভিনয়কেই প্রফেশন হিসেবে নেওয়া তার দ্বারা সম্ভবত নয়। এইসব সত্ত্বেও মনের মধ্যে একটা গুনগুনানি তৈরি হয়েছিল। মনে পড়েছিল অনেক কাল আগে এক কাক ভোরে শেফালি তুলতে গিয়ে মালবাবুর বাড়িতে আসা এক তরুণ তার দিকে তাকিয়ে সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করেছিলেন। সেদিন সুচিত্রা সেনের কোনো ছবি সে দেখেনি, কিন্তু কলকাতা শহরে এখন উত্তম কুমার সুচিত্রা সেন যেভাবে রাজত্ব করছেন তা এড়িয়ে বাস করা মুশকিল। নিজের চেহারার সঙ্গে ভদ্রমহিলার কোনো বাহ্যিক মিল নেই, তবুও ছেলেটি বলেছিল কেন? আজ সিনেমার পরিচালক খোঁজ নিতে আসায় সেই সকালটা নতুন করে ফিরে এলো। ফলে খুব মন খারাপ হয়ে গিয়েছিল দীপার। চুল আঁচড়ানো শেষ হতেই বারান্দায় শব্দ হয়েছিল। মনে হয়েছিল রাধা এসেছে। গতকাল থেকে ওর সঙ্গে দেখা হয়নি। এগিয়ে গিয়ে দরজা খুলেই সে অবাক হলো। এখানে আসার পর মাসিমা একদিন ওই বাড়িতে আসেননি। চোখে চোখে হতেই ভদ্রমহিলা কেমন যেন হয়ে গেলেন। দীপা বলল, আরে কি আশ্চর্য, আপনি এখানে? হাত ধরে সে ঘরে নিয়ে আসতে আসতে পেছন ফিরে রাধার দাদাকে বলল, আসুন। বিছানায় বসিয়ে একমাত্র চেয়ারটি রাধার দাদার দিকে এগিয়ে দিয়ে সে জিজ্ঞেস করল, ভালো আছেন আপনি? আর কি করে ভালো থাকবো মা, কপাল তো একবার পুড়ে ক্ষান্ত হয় না। বারে বারে পড়ে কত পাপ যে করছিলাম, তার শাস্তি পাইতাছি এখন। বলতে বলতে ভদ্রমহিলা ডুকরে কেঁদে উঠল আর আঁচলে চোখ ঢাকলেন। মা, শান্ত হও। আর শান্ত হইয়া থাকতে কইস না তোরা। শান্ত হইয়া করুমটা কি? ভগবানে কি আমার কথা শুনবো না রে? তার কান্না থামছিল না, হচকচিয়ে গিয়েছিল দীপা। নিচু গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে মাসিমা? কি হয় নাই তাই কও, তুমি তো সব জানো না? আমি বুঝতে পারছি না মাসিমা। এবার রাধার দাদা বলল, মা, তুমি আমাকে কথা বলতে দাও। বল, যত ইচ্ছা বল, আমি আর পারি না। ভদ্রমহিলা নিঃশ্বাস ফেললেন শব্দ করে। দীপা কোনো কুলকিনারা ভেবে পাচ্ছিল না।
রাধার দাদা জিজ্ঞেস করলো, আপনাকে রাধা কিছু বলেছে? কি ব্যাপারে বলুন? গৌরাঙ্গ নামের একটি ছেলেকে নিয়ে কোনো কথা? দীপা শক্ত হলো। তাহলে ঘটনা এই? তাহলে তার উচিত সত্যি কথা বলা। যা সত্যি তাই বললে রাধার উপকারী হবে। সে স্বাভাবিক হতে চেষ্টা করলো। হ্যাঁ, কি বিপদ বলুন তো। আমি সারাদিন ব্যবসা নিয়ে থাকি, কিছুই দেখতে পারি না সংসারের। আর এই ফাঁকে ও এমন একটা কাণ্ড বাঁধিয়ে বসলো। কি কাণ্ড? রাধার মতো মেয়ে কোনো অন্যায় করতে পারে না। আমিও তাই ভাবতাম। আমি জানি না কাউকে ভালোবাসাটা আপনাদের চোখে অন্যায় কিনা। এই নিয়ে তর্ক করতে চাই না। আচ্ছা, আপনার সঙ্গে যেদিন রাধা নাটক দেখতে গিয়েছিল সেদিন গৌরাঙ্গ সঙ্গে ছিল? বিপদ কোন দিক দিয়ে আসবে ঠাউর করতে পারছিল না দীপা। তবুও সে সত্যি কথাটাই বলল। হ্যাঁ, ওর সঙ্গে বাস স্ট্যান্ডে দেখা হয়ে গিয়েছিল। না, ওটা হঠাৎ দেখা হওয়া নয়। আমি জানি না, কিন্তু কি হয়েছে বলবেন তো? আচ্ছা, আপনার এই ঘরে গৌরাঙ্গ কখনো এসে রাধার সঙ্গে দেখা করেছে? আমার এখানে? না, কখনো নয়। রাধার মা অবাক হয়ে তাকালেন ছেলের দিকে, তারপর বললেন, তুমি সত্য কথা বলো মা। বিশ্বাস করুন, এখানে গৌরাঙ্গবাবু কখনো আসেনি। আমি শুনেছিলাম জাত নিয়ে আপনাদের একটা আপত্তি আছে, কিন্তু ওকে পড়াশোনার করার সুযোগ দিয়েছেন। নিজেটা বুঝতে পারে ও, তখন নিজেটা যদি বুঝতে পারতো তাহলে কোনো কথাই উঠতো না। পাকিস্তান থেকে যখন এসেছিলাম তখন সব ছেড়ে আসতে হয়েছিল। এদেশে এই অবস্থায় থেকে জাত নিয়ে কদিন পরে থাকতাম? ওরে, সব কথা বল, সব কথা খুইল্লা বল। ও যদি বন্ধুরে বুঝাইতে পারে, আমি তো আর কোনো পথ দেখি না। রাধার দাদা অন্যদিকে মুখ ফেরালো। রাধার বিয়ের জন্য মা ব্যস্ত হয়ে উঠেছেন। ছেলে দেখা হচ্ছিল, কিন্তু কাল দুপুরে রাধা স্পষ্ট বলে দিল সে গৌরাঙ্গ ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না। মা মেনে নেয়নি। চিৎকার বকাঝকা চলছিল। দুপুরে খেতে এসে আমি সব শুনে মাকে বোঝালাম অনেক করে। তার মেয়ে যদি এই করে শান্তি পায়, পাক। নিজের ভবিষ্যৎ নিজে বুঝে নিতে চেয়েছে যখন, তাই নিক। আপনি নিশ্চয়ই জানেন গৌরাঙ্গরা থাকে বাস স্ট্যান্ডের ও পাড়ায়। খেয়ে দিয়ে দোকানে যাচ্ছি, এমন সময় গৌরাঙ্গের বাবার সঙ্গে দেখা। দু একটা কথার পর ওকে বললাম যে সামনের রবিবার আমি ওদের বাড়িতে যাব। তিনি কারণ জিজ্ঞাসা করলেন। তখন বললাম, মনে হয় আপনার ছেলের সঙ্গে আমার বোনের ভাব হয়েছে। দুজনেই যখন প্রাপ্তবয়স্ক তখন বিয়েটা দিয়ে দেওয়া দরকার। তারপর দীপার মনে হচ্ছিল ভদ্রলোক বেশ আধুনিক, উদার। উনি কথাটা শুনে খেপে গেলেন। বললেন, এদেশে এসে আমরা অধপতনে গিয়েছি, ছেলে ধরার জন্য মেয়েকে লেলিয়ে দিচ্ছি এসব। আমারও রাগ হয়ে গেল। দুই একটা কথা শুনিয়ে দিলাম। জাতটাতের কথাও এসে বলল। উনি বললেন জাত ধুয়ে জল খেতে। জাতফাত নাকি ছিল পূর্ববঙ্গে, এখানে শুধু টাকা দিয়ে পরিচয় হয়। তার ছেলের জন্য যেসব সম্বন্ধ আসছে তারা এত দেবে অত দেবে, ওই টাকা পেলেই তিনি মেয়ে বিয়ে দেবেন। আর কথা না বাড়িয়ে আমি দোকানে চলে গিয়েছিলাম, কিন্তু কাজে মন দিতে পারছিলাম না। বোনটার জন্য খুব কষ্ট হচ্ছিল। তাই সন্ধ্যের পরে দোকান বন্ধ করে আবার ওর সাথে কথা বলতে চলে গেলাম। তিনি স্পষ্ট বলে দিলেন 20 ভরি সোনা, 20,000 টাকা নগদ না পেলে ছেলের বিয়ে আমার বোনের সঙ্গে দেবেন না। অনেক অনুরোধেও নরম হলেন না। আমি তখন গৌরাঙ্গের সঙ্গে দেখা করতে চাইলাম। সে এলো, সব শুনে বলল তার বাবা যা বলেছেন তার বিরুদ্ধে যাওয়া নাকি সম্ভব না। রাধার সঙ্গে আলাপ হয়েছিল মাত্র, তার বেশি কোনো ঘনিষ্ঠতা নেই। শুনে তো আমি হতভম্ব। তারপর দীপার গলার স্বর পাল্টে গেল। সমস্ত শরীর রাগে জ্বলতে শুরু করেছে। রাধার দাদা বলল, ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে কিছু বলার ছিল না। বাড়িতে ফিরে এসে সেই যে রাধা ঘরে ঢুকে দরজা দিয়েছে তা এখন পর্যন্ত খোলেনি। কি করব ভাবতে পারছি না। সে কি কাল থেকে খাওয়া দাওয়া করেনি? না, অনেক ডাকাডাকি হয়েছে, সাড়া দিচ্ছে না। একটু একটু করে পাড়ার লোক এই নিয়ে ফিসফিসানি শুরু করেছে। তাই মাকে বললাম আপনার কাছে আসতে। আপনি যদি
এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারেন। ওহো, আমাকে খবর দিলে আমি চলে যেতাম। চলুন এখনই। আপনার খাওয়া দাওয়া হয়েছে? ছেড়ে দিন তো, আগে দেখি রাধা কি করছে। সকাল থেকে তো বাসায় উনান ধরাই নাই, ভাত খাইয়ে আইতে কমু তারও তো উপায় নাই। আপনি ব্যস্ত হবেন না তো, আমার এখানে সব তৈরি আছে। আপনারা আসুন, আমি এগিয়ে যাচ্ছি। দীপা বুঝল একসঙ্গে রাস্তায় হাঁটা এড়িয়ে যাওয়ার জন্যেই এই ব্যবস্থা। ভালো লাগলো। অন্তত এই সময়ে পাড়ার লোকজনের কৌতূহল না বাড়াতে এটাই দরকার ছিল। মাসিমাকে নিয়ে বাইরে বেরিয়ে দরজায় তালা দিয়ে কয়েক পা এগোতেই বাড়িওয়ালার সঙ্গে দেখা। ভদ্রলোক মুখ করুণ করে দাঁড়িয়ে আছেন। পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, কথাটা সত্যি নাকি? কি কথা? রাধার মা মুখ নামালেন। আপনার মাইয়ার নাকি অসুখ হইছে? রাধার মা কিছু বলার আগে দীপা বলল, ঠিকই শুনেছেন, তবে খারাপ কিছু না, একটু জ্বর সর্দি আর কি। চলুন মাসিমা। জায়গাটা পেরিয়ে এসে ভদ্রমহিলা কাতর গলায় বললেন, তুমি না কইলে কি জবাব দিতাম কি জানি। এখন তো দেখা হইলে সবাই এক কথা জিগাইব, ভগবান কেন মরণ হয় না আমার। আপনি মন শক্ত করুন মাসিমা, কে কি বললো তাতে একদম কান দেবেন না, সব ঠিক হয়ে যাবে। রাধা আপনাকে কষ্ট দিতে পারে না। উঠোনে ঢুকেই দীপা বুঝল বাড়িটা কাঁটা হয়ে আছে। এদের বাড়িতে আরো কিছু মহিলা এবং বাচ্চা কাচ্চা আছে। তাদের মুখ চেনা কিন্তু কথাবার্তা হয়নি। রাধা বলে মাঝে মাঝেই কিছু জাতির ট্রানজিটে এখানে আসেন, এরাও উদ্বিগ্ন। দীপা মাসিমাকে ছেড়ে এগিয়ে গেল একটা বন্ধ দরজার দিকে। তারপর সেখানে মৃদু শব্দ করে ডাকলো, রাধা, আমি দীপা, দরজা খোলো, তোমার সঙ্গে কথা বলতে চাই। দীপা ঘাড় ঘুরিয়ে দেখলো এ বাড়ির সবাই খানিকটা দূরত্বে দাঁড়িয়ে তাকে দেখছে। মিনিট খানেক গেল, এর মধ্যে দীপা আর একবার ডেকেছে। তার ধারণা হলো রাধা দরজা খুলবে না। কি করবে মাথায় আসছিল না। মরিয়া হয়ে তৃতীয়বার ডাকতে যাওয়ার সময় দরজা খুলল অল্প। দীপা চট করে ঘরে ঢুকে আবার দরজা বন্ধ করে ঘুরে দাঁড়ালো। একটা তক্তপোষ ঘর ভর্তি জিনিস। দরজা খুলে দিয়েই রাধা আবার সেই তক্তপোষে বসে পড়ল। নিঃশব্দে কাছে গিয়ে রাধার পিঠে হাত রেখে দীপা জিজ্ঞেস করল, তুমি এমন করছো কেন? সত্যি করে বলো তো, তুমি কি চাও? মরতে। শুকনো গলা, অনেক কান্নার পরে শুকিয়ে যাওয়া গলা। ওঠো তো, উঠে বসো। রাধা নড়ল না, একই ভঙ্গিতেই পড়ে রইল। দীপা বলল, তুমি ওঠো রাধা। এবার একটু সময় নিয়ে ধীরে ধীরে উঠল সে। দীপা ওর মুখ দেখেই চমকে উঠল। 12-13 ঘন্টাতেই এমন শুকিয়ে যায় কেউ? সে পাশে বসে দুহাতে ওর কাঁধে ঝাঁকিয়ে বলল, তুমি এত বোকা! ছি, আমি ভাবতেই পারিনি। আমি তোমাকে আর 5টা সাধারণ মেয়ের থেকে আলাদা বলেই জানতাম। এমন করছো কেন? ঠোঁট কামড়ালো রাধা। তার ডান চোখ দিয়ে একটা জলের ধারা গড়িয়ে এলো। তোমার বন্ধুত্ব গৌরাঙ্গবাবু অস্বীকার করেছে। লোকটার মেরুদণ্ড নেই যে বাবার সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলবে। এমন একটা লোকের জন্য তুমি কষ্ট পাচ্ছ? রাধা জবাব দিল না মুখে। তার মাথা দুবার নেড়ে উঠল। গৌরাঙ্গ তোমার যোগ্য নয়, তার জন্য কেন চোখের জল ফেলবে? আমি ওকে ভালোবাসি। খুব নিচু কান্না মেশানো শব্দগুলো রাধার গলা থেকে বেরিয়ে এলো। দীপা বলল, কাকে ভালোবাসো? একটি স্বার্থপর বিশ্বাসঘাতককে? রাধা উত্তর দিল না। দীপা সময় নিয়ে বলল, কিছু মনে করো না রাধা, ওর সঙ্গে মিশে কথা বলে বুঝতে পারোনি ওর চরিত্র কি? ও তোমাকে সত্যি ভালোবাসে কিনা নিজের মন এভাবে মুক্ত করার আগে জানতে চাওনি? ভাবিনি, কথা কম বলা ওর অভ্যাস। আমি কি করব? যাকগে, যা হবার হয়েছে। এখন তো সব বুঝতে পারছো। কাল থেকে দরজা বন্ধ করে আছো। তুমি নিজে যেমন কষ্ট পাচ্ছ, বাড়ির সবাইকে আরো উদ্বিগ্ন করে রেখেছ। মাসিমার কথা ভাবো। ওঠো, বাথরুমে যাও। না, কেন? আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই দীপা। হাউমাউ করে কেঁদে উঠল রাধা। তারপরে ঘরে দোহাতে দীপাকে জড়িয়ে ধরল।
কিছুক্ষণ স্থির হয়ে রইল দীপা। কাঁদতে কাঁদতে রাধা জড়ানো গলায় বলল, আমি মরে গিয়েছি দীপা, আমি মরে গিয়েছি। মরে গিয়েছো মানে? ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার আর বিয়ে হবে না। এবার কথাগুলো এমন আর্তনাদ হয়ে বাঁচল যে কেঁপে উঠল দীপা। আচমকা সমস্ত শরীরে একটা শিহরণ বয়ে গেল। এই শিহরণ বরফের স্রোতের মতো, তবু কোনো মতে সে উচ্চারণ করল, কেন? কি হয়েছে? এ কথা বলছো কেন? ওকে ছাড়া আমি কাউকে ছুতে পারবো না। কান্না আর থামছিল না। দীপা পাথর হয়ে গেল। যৌবন শুরু হবার আগেই যে আতঙ্ক শ্রীযুক্ত অতুলচন্দ্র একটি রাত্রে তার মনে বপন করেছিলেন, তা তো উপড়ে ফেলা হয়নি, শুধু সময়ের ধুলো জমেছে। তারপর কেউ তাকে বলেনি নরনারীর শারীরিক সম্পর্ক নিয়ে কোনো কথা। কোনো বইতেও বিশদ পড়ার অবকাশ হয়নি। কিন্তু শরীর এবং মনের বয়স বাড়ার সঙ্গে কখন কেমন করে এই বিষয়ে সচেতনতা এসে গিয়েছে তা সে জানে না। সে বোধ থেকেই ওর মনে হলো রাধা চূড়ান্ত সর্বনাশ করে বসে আছে। বিয়ের পর যেটা 5 জনের কাছে স্বাভাবিক, যা তার নিজের কাছে ভয়ঙ্কর, বিয়ের আগে তার অভিজ্ঞতা মানে অনেক বড় কিছু হারানো। কবে হয়েছে? 3 বার। কিন্তু কবে? শেষবার যেদিন তোমার নাটক দেখতে গিয়েছিলাম। দীপা হতভম্ব হয়ে গেল। নাটক দেখতে যাওয়া এবং আসার সময় সে ওদের সঙ্গে ছিল, শুধু সে ভেতরে চলে যাওয়ার পর ঘন্টা 4 ওরা আলাদা একসঙ্গে কাটিয়েছিল। তার মধ্যে ওরা নিশ্চয়ই হল থেকে বেরিয়ে কোথাও গিয়েছিল, কিন্তু রাধা তো নাটকের ব্যাপারে বিস্তারিত বলেছে, গেলে জানবে কি করে? নাটক দেখনি তোমরা? তার মধ্যেই ওকে মানা করেছিলাম, ও শুনেনি। কি বলছো তুমি? ও তোমাকে কি করেছে খুলে বলো তো। আমি বলতে পারবো না। না বললে তো আমি কিছুই বুঝতে পারছি না। একটু সময় নিল রাধা, তারপর বলল, আমার বুকে হাত দিয়েছিল। এর আগে 2 বার চুমোও খেয়েছে। স্বামী ছাড়া কেউ এসব করে না। আমি ওকে ছাড়া আর কাউকে তাই স্বামী বলে ভাবতে পারবো না। কথা না বলে চুপচাপ রাধার মুখের দিকে তাকিয়ে থাকল দীপা, এবং একই সঙ্গে সেই শীতল স্রোত যেন হুড়মুড়িয়ে নেমে গেল শরীর থেকে। তারপরেই হালকা গলায় বলল, তুমি আমাকে এমন ভয় পাইয়ে দিয়েছিলে। তার মানে? একসঙ্গে ক্লাস করেছি, কত কথা বলেছি তোমার সঙ্গে, কিন্তু তুমি এত সেন্সিটিভ কখনো ভাবিনি। ভেবে দেখো তুমি বোকামি করছো কিনা। এককালে কোনো পুরুষ বাঙালি মেয়ের হাত ধরলে তার সতীত্ব যেত। আমি জানি না তারও আগে অবিবাহিতা মেয়েকে কোনো পুরুষ দেখে ফেললে তার বিয়ে হতো কিনা। আজ থেকে 100 বছর আগে জন্মালে তুমি কোনো ছেলের সঙ্গে করমর্দন করতে না, করলে এই অবস্থা হতো। যা, এ দুটো ব্যাপার এক হলো? না, এক নয়, কিন্তু একজনকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করেছিলে। সে তোমাকে আদর করেছিল। ওই মুহূর্তে নিশ্চয়ই তোমার ওটাকে আদর বলে মনে হয়েছিল, কিন্তু পরে দেখলে সেই লোকটা বিশ্বাসঘাতক। একমাত্র মনের উপর আঘাত দেওয়া ছাড়া সে কি ক্ষতি করেছে তোমার? উফ, তুমি যেভাবে শুরু করেছিলে তাতে আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম নরনারীর সম্পর্কে চূড়ান্ত মিলন তোমাদের হয়ে গিয়েছে। তুমিও সন্তানের মা হতে যাচ্ছ। অদ্ভুত। যা, অসভ্য, আজে বাজে কথা বলছো। ওঠো তো, যাও বাথরুম থেকে ঘুরে এসো। চেহারার কি হাল করেছো আয়নায় দেখলে বুঝতে পারবে। এই করেই বাঙালি মেয়েরা মরল। কিন্তু আমি যে ওকে ছাড়া কিছু ভাবতে পারছি না। কেন? তোমার শরীরে হাত দিয়েছে বলে? আচমকা কঠোর হয়ে গেল দীপা। না, মানে সব মিলিয়ে। শোনো রাধা, তুমি তৈরি হয়ে নাও, তারপর আমার সঙ্গে বের হবে। কোথায়? তুমি গৌরাঙ্গর সঙ্গে কথা বলবে। যদি দেখা করতে না চায়? করবে। তুমি যেটা দাদার মুখে শুনেছ সেটা সরাসরি জেনে এসো। রাধার মুখ উজ্জ্বল হল। দীপা ওকে ঘরের বাইরে নিয়ে আসতেই উদ্বিগ্ন মুখগুলো দেখতে পেল। রাধা বাথরুমে চলে যেতেই ওর মা ছুটে এলেন কাছে। কি বললো? ঠিক আছে, কোনো ভয় নেই।
কোনো রকম? প্রৌরা শব্দটি উচ্চারণ করতে যেন সাহস পাচ্ছিলেন না। না। নিজের অভিজ্ঞতা সম্পর্কে কোনো ধারণা দীপার এর আগে হয়নি। এই ব্যাপারটা নিয়ে দীপা পরে অনেক ভেবেছে। 15 থেকে 21-এর মধ্যে বাঙালি মেয়েদের 50% অন্য ছেলের প্রতি আকৃষ্ট হয়। মায়া বলেছিল বেশিরভাগ রক্ষণশীল বাড়ির মেয়েদের প্রেম ধারণা তৈরি হয় তুতো দাদাদের মাধ্যমে। ওসব ক্ষেত্রে গুরুজনদের সন্দেহ চট করে আসে না, কিন্তু প্রথম প্রেমের ক্ষেত্রে এইসব মেয়েরা যে এরকম সিরিয়াস হয় তা বিচার করলে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না। এদের তুলনায় ছেলেদের অধিকাংশ অনেক বাস্তব, ফলে সামান্য কারণে মেয়েরা যে আঘাত পায় তা তাদের অনেককেই চিরদিনের জন্য নড়বড়ে করে দেয়। শরীরের পরিবর্তন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মনের হাওয়া বদলের এই ঝাপটা এড়াতে পারে না অনেকেই। চোরাগোপ্তা লুকিয়ে চুরিয়ে ঘটনা ঘটানোর কারণে দুঃখটা বোধহয় বেশি কাজ করে। রাধাকে নিয়ে গৌরাঙ্গর কাছে গিয়েছিল সে। গৌরাঙ্গ মুখের ওপর অস্বীকার করতে পারেনি, কিন্তু জানিয়েছিল ঠিক ওই মুহূর্তে বাবা মাকে অস্বীকার করে বাড়ি থেকে বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব নয়। নির্জন মাঠে বসে রাধা শেষ পর্যন্ত কাঁদেনি, উল্টে গালাগাল দিয়েছিল। সেটা মাথা নিচু করে হজম করেছিল গৌরাঙ্গ। ব্যাপারটা সেখানেই চুকে গেল। এই ঘটনায় অন্য চেহারা নিতে পারত যদি সেদিন দীপা না যেত। এখন রাধা স্বচ্ছন্দে উচ্চারণ করতে পারে, আমি কি বোকামি করেছিলাম না? তৃতীয় শো হল দক্ষিণ কলকাতার একটি মঞ্চে। এটিও কল শো। এখন মায়া নিয়মিত রিহার্সালে আসছে, যদিও তার শরীর পুরো সুস্থ হয়নি। তৃতীয় শো এর পরে দীপা আর অভিনয় করবে না জেনে সে অনেক বুঝিয়েছে ওকে, কিন্তু দীপা বলেছে অভিনয় সে মোটেই করতে পারছে না, শুধু মুখস্থ করা সংলাপ আউড়ে যাচ্ছে। দক্ষতা না নিয়ে কোনো কাজ করা উচিত নয়। তাছাড়া অভিনয় করতে সে কলকাতায় আসেনি। মায়া যখন সুস্থ হয়ে উঠেছে তখন দলের সমস্যাও মিটে যাওয়া উচিত। সে শুধু শূন্যস্থান পূরণ করতে এসেছিল। রিহার্সালের দিন তবু ম্যানেজ করা যায়, কিন্তু শো এর রাতে বাড়ি ফিরতে খুব মুশকিল হয়। দীপা ঠিক করল এটাই তার শেষ অভিনয়। এসব কথা সমিত জানে, কিন্তু ইদানিং এ নিয়ে কোনো কথা বলেনি সে। কাজের কথা বলেছে নির্লিপ্তভাবে। রিহার্সালে কোনো কিছু দেখানোর সময় অবহেলা করেনি, এই ভেবে যে এটাই দীপার শেষ শো। আজ রাধাকে নিয়েই গিয়েছিল দীপা। যেহেতু দক্ষিণ কলকাতায় মঞ্চ, তাই রাধার দাদাকে অনুরোধ করেছিল শো এর পরে সেখানে আসতে। নাটক দেখার সময় তার নেই, কিন্তু ওই সময় তার অসুবিধে হবে না। পাড়ায় কয়েকদিন হলো বেশ গোলমাল হচ্ছে, জমি নিয়ে ঝগড়া অনেক দূর পৌঁছেছে। রাত করে একা ফিরতে নিষেধ করেছিল অনেকেই। রাধা দীপার সঙ্গে গ্রিন রুমেই বসেছিল। মায়া সাহায্য করেছিল দীপাকে। আজ যেন অনেকেই খুব গম্ভীর হয়ে পড়েছে। এমনকি সুদীপ পর্যন্ত দেখা হলে ভালো করে কথা বলল না। ফার্স্ট বেল পড়ার পর দেবেশ দা এসে দেখে গেল, ঠিক আছে ছাড়া তৃতীয় শব্দ উচ্চারণও করেননি। মায়া কথা বলেছিল সহজভাবে। দীপা তাকে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে সবার? ঠোঁট উল্টে মায়া বলেছিল, কি জানি। আজ প্রথম থেকেই অভিনয় করতে ভালো লাগছিল। সংলাপ বলার সময় অথবা যেখানে কথা নেই সেখানেও সে ছিল অনবদ্য। শো এর পরে সাজঘরে এলে মায়া উচ্ছ্বসিত প্রশংসা করেছে। যখন তখন সমিত এলো। দীপা, একটু বাইরে এসো। অবাক হয়ে সাজঘরে দরজা পেরিয়ে এসে দীপা দেখল সমিতের পাশে দুজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। সমিত পরিচয় করিয়ে দিল, এই হলো দীপাবলি, আর ইনি সুবিনয় সেন, বুঝতেই পারছো, আর উনি প্রযোজক। সুবিনয় সেন নমস্কার করে বললেন, আমার সহকারীর মুখে শুনেছিলাম, আজ নিজের চোখে দেখে যাকে বলে মুগ্ধ তাই হয়েছি। অপূর্ব, খুব ভালো লেগেছে ভাই। তুমি অনেক ছোট, তাই তোমাকে তুমি বলছি। অনেক ধন্যবাদ। আমি শুনেছি তুমি ফিল্মে অভিনয় করতে চাও না, কথাটা কি ঠিক? হ্যাঁ। কিন্তু কেন? এ তো ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, এর ব্যবহার না করার কি কোনো কারণ আছে? তোমার বাড়িতে কোনো সমস্যা? এটা আমি ঠিক করেছি। কিন্তু কেন? এসব নিয়ে আমি কখনো ভাবিনি। আপনারা আমাকে প্রশংসা করছেন, কিন্তু আমি জানি যদি কিছু করে থাকি সেটা এমনি হয়ে গেছে, আমি জেনে শুনে করিনি। এই ঘটনা বারে বারে ঘটে না। ঠিক আছে, এটা তুমি আমার উপরে ছেড়ে দাও।
আমি জানি না তুমি আমার কোনো ছবি দেখেছো কিনা। আমি তোমাকে চরিত্রটি পড়ে শোনাবো, আর তারপরেও যদি না বলতে ইচ্ছে করে বলো। আমি আপনাকে কথা দিতে পারছি না, তবে এত করে বলছেন যখন, তখন আমি ভেবে দেখব।